পুরুষ আগে কারেন্টের শক দিতে হাসিনা, আমি নির্দোষ। তাহলে হাসিনার গোপন আগে কারেন্টের শক দিলে সমস্যা কি বলেন? আমি তো নির্দোষ মানুষের যদি কারেন্ট শক খাইতে পারে, হাসিনার পাশায় কারেন্ট শক খাইতে সমস্যা আছে? শুনতে খারাপ লাগছে? খারাপ লাগছে? সরকার পতনের পর থেকেই গায়েব বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা এবং ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালীন তারা হাজার হাজার কোটি টাকা লোপাট। সবার নাম প্রকাশ করা হোক, কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। কেমন আছেন দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিওগুলো দেখেছেন, তারেক ভাই আমাদের গণপরিষদের মেম্বার। প্রিয় দর্শক, এই যে তারেক ভাই যে সমস্ত আকার ইঙ্গিতে কথা বলতেছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 5 আগস্ট ছাত্র আন্দোলনের চাপে পড়ে এই দেশ ত্যাগ করে এক প্রকারে পালিয়ে চলে যায়। ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে সবাই দেখেছি এবং সাধারণ মানুষ যারা সবাই বুঝেছি, একজন প্রধানমন্ত্রী যে নাকি 16-17 বছর ধরে এই রাষ্ট্র পরিচালনা করেছে, সে কিসের জন্য দেশ ত্যাগ করলো? প্রিয় দর্শক, তিনি যাওয়ার সময় কোনো ভিডিও বার্তাও দিতে পারে নাই, তাকে সাধারণ জনগণ কোনো টাইম দেয় নাই এবং উনি ছাত্র জনতার চাপে পড়ে এই দেশ ত্যাগ করে। প্রিয় দর্শক, আমরা দেখেছি উনি যখন হেলিকপ্টারে ওঠে তখন উনি একটি মোবাইল ফোন দিয়ে এই দেশ শেষ দেখার মতো ভিডিও করে নিয়ে যায়, কারণ উনি জীবনে আর কোনোদিন লাইভ দেখতে পারবে না, ওনার চক্ষু দিয়ে এই সাধারণ জনগণকে আর দেখতে পারবে না, কারণ সেই চক্ষু ওনার নেই সাধারণ জনগণকে দেখার জন্য, যার জন্য উনি মোবাইলে ভিডিও রেকর্ড করে নিয়ে গেছে। এবং সেই তারেক ভাই যে তথ্য দিল আজকের এই ভিডিওতে, সাবেক প্রধানমন্ত্রীকে যখন 4 আগস্ট ধরে নিয়ে গেছিল এই তারেককে, বিভিন্ন ধরনের গণপরিষদের সংগঠনের নেতাদেরকে, তখন তাদেরকে ডিম থেরাপি দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছিল এবং ডিবি কার্যালয় তাদেরকে রিমান্ড দিয়েছিল। কেন দিয়েছিল? এই আন্দোলনের সাক্ষী মেন হোতাকে এরকমের সার্চ করার পরে তখন কোনো তথ্য না পাইছে তাদের কাছে, তখনও কিন্তু তাদেরকে রিমান্ডে চলমান রেখেছে। প্রিয় দর্শক, সেই তারেক মনোয়ার এখন বলতেছে যে আমরা নির্দোষ হয়ে গণপরিষদের যারা নেতাকর্মীরা ছিলাম, বিভিন্ন সময় তাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে ভিতরে রেখেছে। আমরা যখন অপরাধ করিনি, আমরা কোনো দোষ করিনি, তাতে যখন আমরা কারেন্টের শর্ট দিয়ে আমাদেরকে রিমান্ডের সাজা দিয়েছে, ডিম থেরাপি দিয়েছে, শেখ হাসিনা কেমন দোষ করে হাজার হাজার মানুষের খুনি হয়ে সে কেন সাজা পাবে না? তাকে কেন কারেন্টের শর্ট দেওয়া হবে না? তাকে পৃথিবীর যে রাষ্ট্রেই সে থাক, দণ্ডবিধি ধারায় তাকে এই দেশে এনে সাধারণ জনগণের সামনে তাকে ডিম থেরাপি দেওয়া হবে, কারেন্টের শর্ট দেওয়া হবে। চলুন তার মুখ থেকে কথাগুলো শুনে আসি, আরো কি বলেছিল এই প্রধানমন্ত্রীকে নিয়ে। আমার পুরুষ আগে কারেন্টের শক দিতে হাসিনা, আমি নির্দোষ। তাহলে হাসিনার গোপন আগে কারেন্টের শক দিলে সমস্যা কি বলেন? আমি তো নির্দোষ মানুষের যদি কারেন্ট শক খাইতে পারে, হাসিনার পাশায় কারেন্ট শক খাইতে সমস্যা আছে? শুনতে খারাপ লাগছে? খারাপ লাগছে? শরম লাগছে? এমন দৌড় দিব, হাসিনা তো কাপড় পরে পালাইছে। তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছো, হাসিনা আমাকে কেন গ্রেফতার করলো? কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেফতার করার? কেন জরুরি মনে করলো আমি পশুবাইরে গ্রেফতার করার? কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেফতার করার? কারণ হাসিনা জানে এই আন্দোলন নাড়াচ্ছে হলো এরা, এই এরাদের গ্রেফতার করলে আন্দোলন বন্ধ হবে। সেই খেলায় হাসিনা খেলছিল। তাহলে যে সকল সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, এই নিয়ে বিপ্লব আমি কি বুঝেন? বিপ্লব দিন খেলা যেমন জায়গা মতো বিপ্লব বুঝবেন, বিপ্লব কি জিনিস। শুধু একটা কথা বলি, হাসিনা শর্ট করে বাংলাদেশে ঢোকার সাহস পাইলো কিভাবে? তার মানে তাকে এখান থেকে কেউ গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে। সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন? কিসের চুপ্পু? চুপ্পু তো নসুমিয়া, ও তো বিচি নাই এখন, ও কেমনে হাসিনাকে গ্যারান্টি দেয়? এই সরকারের মধ্যে থাকা আওয়ামী লীগের দালালরা হাসিনাকে গ্যারান্টি দিচ্ছে যে বিএনপিকে ব্যালেন্স করতে হলে আওয়ামী লীগের প্রয়োজন, অর্থাৎ সদ্য
গণহত্যায় জড়িত হাসিনাকে আশ্বাস দিচ্ছে আপনাকে আসতে হবে, তাই তো হাসিনা বলছে চট করে আসবো। আমিও বলতেছি যারা এই আশ্বাস দিচ্ছে এবং হাসিনা সবাইকে আমরা বিচার করব। আমার যে ভাইগুলো চোখ হারাইছে, আমরা হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের একটা একটা করে চোখ খুলে চোখ হারানো ভাইদেরকে চোখ দান করব, চোখ দান করব। আমাদের স্পষ্ট কথা, হাসিনা আমার যে ভাইদেরকে পেটে লাথি মারছে, হাসিনার পেট বরাবর। এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, দর্শক এখন আপনাদের সাথে এমনই একটি ভিডিও শেয়ার করব। ইতিমধ্যে আপনারা ভিডিও ছোট্ট একটি অংশ দেখেছেন। দর্শক, এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই রাষ্ট্র পরিচালনা করত এবং 16-17 বছরের শাসনামলে বিগত দিনে যারা নেতারা ছিল, তার যে কর্মীরা ছিল, সেই কর্মীরা কিভাবে দুর্নীতি করেছে, কত পার্সেন্ট দুর্নীতি করেছে, আজকের এই সকল তথ্য এই ভিডিওতে পাবেন। প্রিয় দর্শক, যেখানে 1 লাখ টাকার সরকারি কাজে বাজেট হতো, সেখানে প্রায় 11 লাখ টাকার বাজেট দেখানো হতো। কারণ 10% লভ্যাংশ সরকারি যে নেতাকর্মীরা ছিল তারা নিয়ে নিত। 1 লাখ টাকার কাজ যেখানে হতো, যেখানে 1 লক্ষ টাকার কাজে লাগতো, সেখানে 10 লক্ষ টাকার বিল বানানো হতো। এরকমের দীর্ঘদিন ধরে চলার পরে যখন এক এক নেতার অনেক টাকা হয়ে গেল, তখন এই কানাডার বেগমপাড়া প্রত্যেকেই বাড়ি বানানো শুরু করলো। বাংলাদেশের যত নেতা মন্ত্রীরা আছে, এমন কোনো নেতা নাই, এমন কোনো মন্ত্রী নাই, এমন কোনো এমপি নাই যে তার কানাডাতে বাড়ি না আছে। কারোর একটা, কারোর 10টা, কারোর 20টে। প্রিয় দর্শক, শুধু কানাডাতে না, এরকমের বাংলাদেশের অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে বাড়ি আছে। কারণ তারা জানতো কোনো একদিন আমরা যেগুলো করতেছি এগুলো প্রকাশ পাবে, সাধারণ জনগণ আমাদেরকে মেনে নেবে না, আমাদেরকে টাইনে ধরে ধরে নামাবে। ঠিক সেদিন আমরা দেশে থাকতে পারবো না। তারা আগের থেকেই এগুলো জানতো, আর তাদের পরিকল্পনাই ছিল এই দেশের সাধারণ মানুষের এই ঘামের টাকা, রক্তচোষা টাকা কিভাবে তারা দেশের বাইরে পাচার করবে। তারা দুর্নীতিতে শিরোমণি। আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বাংলাদেশের নেতাকর্মীরা দুর্নীতিতে ফার্স্ট। প্রিয় দর্শক, মানুষ খায়, গাছ বাঁচায় ফল খায়। যেখানে 1 টাকা লাগে সেখানে হয়তো 20 পয়সা পার্সেন্টেজ করতে পারে, কিন্তু এরা শতকরা 10 টাকার কাজ করে 100 টাকায় নিজের পকেটে ভরেছে। এবার ভাবেন কত পার্সেন্ট দুর্নীতি করেছে। একদম প্রশাসনের সর্বোচ্চ স্তরের যত অফিসাররা আছে, সমস্ত বাহিনীর লোকে একই কাজ করেছে। যত কর্মকর্তা কর্মচারীরা ছিল, তাদের কাজই ছিল এইগুলো, মানে পার্সেন্টেজ ছাড়া কোনো ফাইল কোথা থেকে কোনো যাবে না। এভাবে দেশের টাকাগুলো লুট করে নিছে। এবং আমাদের সাবেক সংসদ সদস্য তারানা হালিম, উনি সংসদে দাঁড়িয়ে এরকমের একটি প্রস্তাব দিয়েছিল যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেখেন কে কে এই কাজগুলি করতেছে। সাধারণ কয়েকজন হাতে গোনা নেতাদের জন্য, এমপি মন্ত্রীদের জন্য আমাদের সবার বদনাম হচ্ছে, বাংলাদেশের সবার বদনাম হচ্ছে। আপনি এদেরকে বিচার করেন। তখনও কিন্তু প্রধানমন্ত্রী এটা নিয়ে কথা বলতে পারতো, কিন্তু বলে নাই। চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো জানি আজকের এই ভিডিওতে। গায়েব বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা এবং ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালীন তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন গা ঢাকা দিয়েছেন। নানান অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে কানাডার টরন্টোতে গড়ে তুলেছেন বেগমপাড়া নামের অবৈধ এক স্বর্গ। তবে বেগমপাড়ায় এত বছর শুধু বেগমরা থাকলেও এখন বাংলাদেশ থেকে পালিয়ে সাহেবরাও বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদ সম বাড়ির একটি পাড়া হিসেবে পরিচিত কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া। সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে এই জায়গাটি। অবাক করার বিষয় হলো, বেগমপাড়া বলে কোনো একটি নির্দিষ্ট স্থান টরন্টো কিংবা তার আশপাশের শহরগুলোর কোথাও নেই। এই বেগমপাড়া শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া হয়েছে। সবার নাম প্রকাশ করা হোক, কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। আলাদা বাড়ির সদস্য তারানা হালিম, এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে
আপনি কথা বলুন। খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলবো। বাম দিকে ছিলাম, এখন সহজ সোজা গেছি।